সংসারের কাজ করতে 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 না নিজেদের দিকে কেয়ার করার আর সময় থাকে না। কিন্তু সেই পুরুষটি বাইরে যখন কাজ করছে, সে বাড়িতে এসে সেই স্ত্রীকে প্রেমিকা রূপে দেখতে চাইছে। ডিভোর্স তো বাবা মায়ের সাথে সন্তানের হতে পারে না, স্বামী স্ত্রীর হয়। ডিভোর্স শব্দটাই স্বামী স্ত্রীর জন্য। ডিভোর্সটা হয়নি বলেই চলছে, ডিভোর্সের কোনো কপি টপি কোনো কিছুই নেই, সে কিন্তু 125-এই টাকাটা পাচ্ছে, অ্যালিমনিটা পাচ্ছে, খোরপোশটা। আবার কল্যাণী কোর্টে গিয়ে সে আরেক হাজবেন্ডের বিরুদ্ধে কেস করলো, একই ব্যক্তি। হ্যাঁ, এটা পরে ধরা পড়েছিল তো। নমস্কার, হ্যাপি সানরাইজ পডকাস্টের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আর আজ আমাদের মধ্যে রয়েছেন নারী নিয়ে আলোচনা, নারী স্বাধীনতা নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন নিবেদিতা ঘোষ দেবনাথ। তিনি পেশাগতভাবে একজন আইনজীবী। নমস্কার। নমস্কার। আমাদের হ্যাপি সানরাইজ পডকাস্টের স্টুডিওতে আপনাকে স্বাগত। এবং আমরা কিন্তু আজকে আলোচনা করব নারী দিবসের, চলছে এখনো নারী দিবস। এই নারী দিবসের 50তম বর্ষ এবছর। 50 বছর পরেও কি নারী সত্যি স্বাধীন, নাকি শুধুমাত্র স্বাধীনতা নারীর কাছে একটা পূর্ণিমার চাঁদের মতন? কি বলবেন আপনি? দেখুন, 50 বছর আগে যেটা ছিল এখন তো আর সেটা নেই। আমরা স্বাধীন, কিছুটা হলেও আমরা স্বাধীন, পুরোপুরি স্বাধীন আমরা নই। কারণ আমাদেরকে এখনো পর্যন্ত বাড়িতে যদি রাত করে ঢুকি, বাড়িতে বাবা কিংবা মাকে কৈফিয়ত দিতে হয় কেন রাত হলো। মানে এই জাস্ট আপনি বললেন যে আমাকে কিন্তু ঢুকতে রাত 9টা বাজবে। বাড়িতে যদি হাজবেন্ড বা শাশুড়ি বা ফ্যামিলিতে যেই থাকুক না কেন, তাকে কিন্তু ইনফর্ম করতে হয় আমার একটু লেট হচ্ছে। সেটা কিন্তু শুধুমাত্র কৈফিয়ত দেওয়ার জন্য নয়, বাড়ির লোকগুলো চিন্তা করে রাত হলে মেয়েটা সুরক্ষিত তো। এই জন্যই পুরোপুরি স্বাধীন আমরা বলবো নয়, আমরা পুরোপুরি স্বাধীন নই, কিন্তু অনেকটাই স্বাধীন, আগের থেকে অনেক স্বাধীন এবং অনেক স্বাবলম্বী হয়েছি আমরা। নিজেদেরকে মানে রাস্তাঘাটে চলতে স্বাবলম্বী হয়েছি আমরা, নিজেদেরকে প্রোটেক্ট করতে শিখেছি আমরা। তার মানে পুরো স্বাধীনতা নারীর এখনো আসেনি না। অন্তরায় কি? এই স্বাধীনতার অন্তরায় কি? কোন কারণে মনে হচ্ছে যে আপনারা স্বাধীনতা, মেয়েরা, মায়েরা, বোনেরা এরা স্বাধীনতা পারছে না কেন? কি মনে হয় আপনার? সমাজকে পরিবর্তন করতে হবে, সেটা আমরা বোধহয় পারবো না। আমরা বোধহয় বলতে সমাজ পরিবর্তন তখনই হবে যখন সমাজের প্রতিটা মানুষ ভালো কিছু ভাববে। দূষণমুক্ত সমাজ চাই আমাদের, কিন্তু আমরা তো সেটা পাচ্ছি না। মানে দূষণমুক্ত বলতে এখানে আবার একটু বলো, দূষণমুক্ত বলতে পলিউশন? দূষণমুক্ত বলতে কিন্তু আমি এই সমাজের কথা বলছি, যেই সমাজে রাত্রেবেলা মেয়েরা রাস্তা দিয়ে হেঁটে গেলে কেউ পাশ থেকে মেয়েটাকে একটা বাজে ভাষায় কথা বলবে না। একদম একদম। দূষণমুক্ত বলতে আমি ঠিক এটাই বলতে চাইছি, রাত 10:30-11টার সময় একটা মেয়ে যখন কর্মরত মেয়ে যখন তার বাড়িতে ঢুকছে, প্রতিবেশীরা বলবে না আঙ্গুল দেখিয়ে যে ওই মেয়েটি দেখ এত রাত্রে বাড়িতে ঢুকছে। আমি কিন্তু দূষণমুক্ত পরিবেশ বলতে এটাকেই বোঝাতে চাইছি। এগুলো আমাদের সমাজে যতদিন থাকবে আমরা পুরোপুরি স্বাধীন কখনোই হব না। ঠিক আছে, কিন্তু এটা যেমন বললেন সেই সঙ্গে স্বাধীনতার অর্থ কি? আমরা শুধুমাত্র কি, ধরুন আমি রাত্রেবেলা বাড়ি ফিরছি, আমি বাড়ি ফিরে এলাম, আমি যখন খুশি তখন বেরোলাম, এটা কি বলবেন স্বাধীনতা? না, এটা স্বাধীনতা, শুধুমাত্র এটা স্বাধীনতা নয়। মেয়েদেরকে সবচেয়ে বড় যেটা আগে ছিল না বলবো না, সংখ্যায় কম ছিল, নিজের পায়ে দাঁড়ানো, যেটা বাংলা ভাষায় আমরা বলি নিজের পায়ে দাঁড়ানো, মানে স্বাবলম্বী করা। আজকাল নারীর শিক্ষাটাও, এডুকেশনটাও কিন্তু হার অনেকটা বেশি, অনেক বেশি। আগে যেমন আমি বলতে পারি আমাদের মা কাকিমারা যখন ছিল বা আমাদের ঠাকুমারা যখন ছিল, সেই সময় হয়তো 10 জনের মধ্যে একজন ম্যাট্রিক পাস ছিল, বা 100 জনের মধ্যে একজন ম্যাট্রিক পাস ছিল, এরকমও ছিল। কিন্তু এখন আপনি প্রতি ঘরে ঘরে দেখবেন দুটো একটা বিএমএ আছে, শিক্ষার হার বেড়েছে। খাওয়া দাওয়া বাড়িতে দিন আনা দিন খাওয়া হোক, 3 বেলা কষ্ট করে তাকে কিন্তু শিক্ষাটা দিচ্ছে তার পরিবার থেকে।
তাহলে এইটা আপনি বলছেন যে শিক্ষা থাকলে নারী স্বাধীন হতে পারে, অবশ্যই মানে পারে, প্রথম ধাপ। কিছুটা পারে, কিছুটা পারে, কারণ শিক্ষার মর্যাদা তো শিক্ষাই দিতে পারে, তাই না? অতএব আমার যদি ভেতরে শিক্ষাটা থাকে তবে আমি নিজেকে স্বাবলম্বী করতে পারবো। সে যে শিক্ষায় থাক, সবসময় যে পুঁথিগত শিক্ষায় থাকতে হবে তার তো কোনো মানে নয়। রবীন্দ্রনাথ ক্লাস 7 পর্যন্ত পড়েছিলেন, সবসময় পুঁথিগত শিক্ষা, হ্যাঁ অবশ্যই রবীন্দ্রনাথ ক্লাস 7 পর্যন্ত পড়েছিলেন। পুঁথিগত বিদ্যা যদি পুঁথিগত বিদ্যা সেরকম ভাবে নয়, কিন্তু তার আজ জগৎ জোড়া নাম, জগৎ জোড়া নাম একদম। আজ মেয়েরা কত কিছু করছে, মেয়েদের ক্রিকেট টিম, একদম মেয়েরা হকি খেলছে, দেশ বিদেশ যাচ্ছে, ফুটবল খেলছে। আজকে আমি একজন মেয়ে, এই প্রফেশনে কজন মেয়ে ছিল, একদম আমাদের প্রফেশনে কজন মেয়ে ছিল, একদম বনগা কোর্টে আজকে কোর্টে দেখবেন আপনি জুনিয়র ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি বেশি আজকে, একদম অবশ্যই। এটা যেন একটা ট্রেন্ড হয়ে গেছে যে মেয়েরা আইন নিয়ে পড়বে। এটা কেন হয়েছে, কেন আপনি কেন হঠাৎ আইন নিয়ে পড়তে এলেন? এটা আমার পছন্দের একটা পেশা ছিল ছোট থেকেই। আমি ছোট থেকেই চাইতাম, ওই ইউনিফর্মটার প্রতি একটা টান আছে আমার। আমি সবসময় শুধু ওই ইউনিফর্ম না, আমি চাইতাম আমি এমন কোনো কাজ করব যেটা আমার নিজের ক্ষেত্রে বলছি, যেটাতে আমার একটা ব্যক্তিত্ব, নিজস্ব ব্যক্তিত্ব থাকবে, ব্যক্তি স্বাধীনতা থাকবে, আমাকে কারোর আন্ডারে যেতে হবে না। আর আমার ইউনিফর্মটা দেখে আমাকে লোকে চিনবে, 5টা লোক আমার ইউনিফর্মে চিনবে। তাই আমার ওটার প্রতি খুব ভালোবাসা, এবং আমি আমার প্রফেশনকে ভীষণভাবে ভালোবাসি। কিন্তু বলা হয়েছে যে মেয়েরা অল্প বয়সে ভীষণ ডাকাবুকো, মানে হচ্ছে ধরুন একদম মুখে মুখে কথা বলে দেওয়া, অন্যায়টাকে সহ্য করতে পারে না, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করা, সেই মেয়েরাই নাকি পরবর্তীকালে উকিল পেশাতে আসে বা আইনি পেশাতে আসে। ভালো, এই জিনিসটা থাকা ভালো। ইভেন আমি ছোট থেকে একটু ডাকাবোকা, এবং আমি অন্যায় দেখলে সত্যিই প্রতিবাদ করি, তার জন্য অনেক বিপদে পড়েছি, অনেক কিছু ফেসও করতে হয়েছে আমাকে, তাতেও কোনো এসে যায় না। মেয়ে হয়ে জন্মেছি বলে ঘরের মধ্যে বন্ধ হয়ে বসে থাকবো, এরকম মানসিকতা না রাখাই ভালো। একদম। আমার বাবা মা চেয়েছে হয়তো আমি ঘর আর 5টা মেয়ের মতো ঘর সংসার করে সংসার ধর্ম করি, বিয়ে হবে, এরকমই চেয়েছে, কিন্তু আমি কখনো চাইনি। কেন জানেন? কারণ আমি চেয়েছি আমি এমন কোনো কাজ করব যাতে সবার পাশে দাঁড়াতে পারি। একদম। আর এটা হচ্ছে তার মধ্যে একটা পেশা। আজকে সমাজের প্রথম শ্রেণীর মানুষের মধ্যে আইনজীবী পড়ে, আমরা তার মধ্যে আছি, এবং আমি চাই আরও মেয়েরা ধৈর্যের সাথে এই পেশাটাকে ধরে রাখুক। যারা আসছে ধৈর্যের সাথে, এই পেশায় প্রচুর ধৈর্য লাগে, সেই সঙ্গে অবশ্যই পড়াশোনাটা আপগ্রেডেশন তো সারা জীবন থেকে যাবে, আমাদের পড়াশোনা শেষ, আপগ্রেডেশন চাই। ডাক্তারি আর উকিলদের পড়াশোনা শেষ হয় না। সংসার করছেন? অবশ্যই। কোনো বেবি? হ্যাঁ, আমার একটা 2.5 বছরের বেবি আছে। আমার বেবির 5 মাস বয়স থেকে আমি কোর্ট প্র্যাকটিসে যাচ্ছি। ওই কদিন বাড়ি ছিলাম, তারপর 5 মাস যে হয়েছে রেখে যাওয়া। বাড়িতে পড়াশোনা করতে অসুবিধা হয় না? না, হয় না। পরিবার খুব সহযোগী করে? হ্যাঁ, অবশ্যই সহযোগী, সবকিছু সামলেই হয়ে যায়, পড়াশোনা চলে। হাজবেন্ড কি করেন? হাজবেন্ড স্কুলে আছে। এক কথা বলা যায় একটা দুই মেরুর মানুষ তো একেবারে। আমি ঠিক যেমন, উনি ঠিক তার উল্টো, ঠিক ততটাই শান্ত। আমি যতটা ডাকাবোকা, উনি ততটাই শান্ত। কখনো কখনো ধরুন আপনার এই পেশায়, আমি একটু পেশা নেই বলবো, ব্যক্তিগত আর কি, তারপর আমরা যাব কিন্তু মূল জায়গাতে। কখনো কখনো দেখা যায় যে পেশাতে কোনো একটা ঘটনা আপনি বুঝতে পারছেন যে এই ঘটনাটা সঠিক নয়, তবুও লড়াই করতে হয়। তখন কি আপনার ব্যক্তিগত নিবেদিতা দেবনাথ ঘোষ বা নিবেদিতা ঘোষ বা নিবেদিতা দেবনাথ আর উকিল নিবেদিতা দেবনাথ এর মধ্যে যুদ্ধ হয়? ভীষণভাবে যুদ্ধ হয়। আমি নিজের মধ্যে শুধু যুদ্ধ করি, কি করব সিদ্ধান্ত নিতে অনেক সময় লেগে যায় আমার। আপনি তো খুব সহজে বোঝেন যে আমি ভাবছি এটা ঠিক নয়, আমি কিন্তু মুখের উপরেই বলে দিই, আমার কাছে থাকলো, না থাকলো। আপনাকে জেনে নিতে হবে, এটাতে আপনি সাকসেস হবেন না। আপনি জেনে আসুন আমার কাছে, আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, আপনি জেনে আসুন, এটা আপনার জন্য সঠিক হবে না। তারপরেও যদি আপনি বলেন এটাকেই করতে হবে, আমি করব, পরে কিন্তু আমি ব্লেম দিতে পারবেন না যে আপনি সাকসেস নয়। একদম। কারণ ওই ব্যক্তি আর পেশা দুটো এক হলো না।
এই যে কত বছর হলো আপনি এখানে? 8 বছর। 8 বছর, অনেকগুলো দিন, অনেক কিছু দেখেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্রসঙ্গে আমরা ছিলাম, নারী স্বাধীনতা, নারী স্বাধীনতার বা নারী দিবসের 50 বছর পরেও আপনার কথা অনুসারে নারী এখনো সম্পূর্ণ স্বাধীন হয়নি। যে নারী শিক্ষিত তার মধ্যে স্বাধীন চেতনা অনেক বেশি, তাই তো? এই মুহূর্তে মেয়েদের সমাজে বা আমাদের সমাজে মেয়েদের জীবনে ডিভোর্সের হার অনেকটা বেড়েছে। আপনি কি বলবেন এটা নারী স্বাধীনতার একটা অঙ্গ? এটাও একটা নারী স্বাধীনতার অঙ্গ। আর যে কথাটা বলছি আমি, শুধুমাত্র শিক্ষিত মহিলারাই, মহিলা বলছি, শিক্ষিত নারীরা, শিক্ষিত মহিলারাই যে স্বাধীন মনে করছে নিজেদের, এমনটা নয়। অনেক যার ভেতরে কোনো বিদ্যা নেই, যার ভেতরে কোনো জ্ঞান নেই, তারাও কিন্তু নিজেদেরকে স্বাধীন করতে চাইছে। তারা হয়তো পেশাগত দিক থেকে না হোক, আপনি এখন দেখা যায় প্রায়ই প্রত্যেকটা ঘরে ঘরে মহিলারা সোশ্যাল মিডিয়ার সাথে খুব অ্যাক্টিভ, তো তারা ভীষণভাবে নিজেদেরকে তুলে ধরতে চাইছে, তাদের প্রতিভাগুলো তুলে ধরতে চাইছে। এটা কিন্তু আগে ছিল না, এটা বছর কয়েক চলছে এবং হচ্ছে, একটা ট্রেন্ডিং এ রয়েছে যে আমার প্রতিভা আছে, আমি কেন লোককে জানাবো না, কেন জানিয়ে আমি কিছু করব না, আর্নের পেছনে ছুটছে প্রতিটা মেয়ে, ছোট বড়, ইভেন বাচ্চারাও দেখছি এখন আর্নের পেছনে ছুটছে। সে ছেলে হোক মেয়ে হোক, কেউ দেখছে না। সোশ্যাল মিডিয়ার সাথে থাকার সুবাদে বলবো আজকাল মেয়েরা সত্যি ভীষণভাবেই মানে স্বাধীন মনে করছে, নিজেদেরকে মনে করছে। এই সোশ্যাল মিডিয়ার কথা যখন এলো, এর মাঝখানে সোশ্যাল মিডিয়া কি স্বাধীনতা তৈরি করার জন্য, মেয়েদের এই স্বাধীন চেতনার জন্য অনেকটা দায়ী? মানে অনেক ভালো কাজ করছে তারা, এটা কি বলবেন? দেখুন, সোশ্যাল মিডিয়ার যেমন ভালো গুণ আছে, খারাপ গুণও আছে। তো সেক্ষেত্রে আমার মনে হয়, আমার ব্যক্তিগত মতামত এটা, যে যতটা স্বাধীন চেতা করে তুলছে, তার থেকে বোধহয় স্বেচ্ছাচারিতাটা বেশি করে দিচ্ছে। কারণ ভালো কিছু কন্টেন্ট দিক, সমাজকে শিক্ষামূলক কিছু দিক, শিক্ষামূলক কিছু দিয়ে এমন কিছু করে দিচ্ছে যেটা, কারণ আজকাল বাচ্চাদের হাতে, ছোট ছোট বাচ্চাদের হাতেও তো ফোনটা থাকে, কম্পিউটার ল্যাপটপ বাচ্চারাও তো ইউজ করতে জানে। তো এমন যেন এই সমাজের মধ্যে ছড়িয়ে না পড়ে যে মহিলারা যেটা করছে সেগুলো চোখে দেখতে পাচ্ছি না, নিতে পারছি না। এই জিনিসগুলো একটু দৃষ্টিকটু লাগছে। এইগুলোকে স্বাধীনতা বলে না, এগুলোকে স্বেচ্ছাচারিতা বলে। এগুলো তার ইচ্ছা, তার গুপ্ত চাওয়াগুলো সে প্রকাশ করছে, কিন্তু সে এটা বুঝতে পারছে কিনা জানি না, নাকি বুঝেও না বোঝার মতো করছে, নিজেকে পণ্য বানিয়ে তুলছে। এটা বোধহয় মহিলাদের জন্য খুব অপমানজনক। তো অবশ্যই আমাদের চোখে লাগে। শুধু মহিলাদের নয়, ধরুন, হ্যাঁ, মহিলা নয়, আমরা মানে সবার সাথে বসে হয়তো ফোন টিভিটা দেখতে পারছি না, এরকমও হচ্ছে। সোশ্যাল মিডিয়াটা ওপেন করতে পারছি না, বাচ্চার সামনেও করতে পারছি না। মোবাইলে ওপেন করলে তার একটা হিস্ট্রি থাকে, সেটাও যেন একটা অস্বস্তি, স্ক্রল করলে এমনিই চলে আসছে। এগুলো ভালো লাগছে না দেখতে, এগুলো চোখে খারাপ লাগছে। এগুলোর বোধহয় একটা ইতি টানা উচিত। মানে স্বাধীনতা কোথায় যেন স্বেচ্ছাচারিতায় হয়ে দাঁড়াচ্ছে। কোথাও কোথাও বলা হয় যে নারীকে স্বাধীন করলে নারী স্বেচ্ছাচারী হয়ে উঠবে। এটা কি তার একটা প্রমাণ? কি বলবেন আপনি? দেখুন, যার যার মানসিকতার উপর ডিপেন্ড করে তো এটা। কিছু মানে স্বাধীনতার মানেটা হয়তো অন্যভাবে, সে জানে তার লিমিট কতটা, সে জানে তাকে কতটা চলতে হবে। ভদ্র সমাজে চলতে গেলে, সভ্য সমাজে চলতে গেলে যেটুকু করণীয় সেটুকুই তার এখতিয়ারটা বোঝে। লোকের কথা কি বললো সেটা নয়, কিন্তু সে নিজের দিক থেকে বোঝে যে এটা আমি যেটা করছি এটা খারাপ, এটা ভালো। সেটা যে নারী বুঝতে পারবে, তার জন্য স্বাধীনতাটা সহজ হয়ে যাবে। এই মুহূর্তে আমাদের ভারতবর্ষে
ডিভোর্সের পার্সেন্টেজ 1.1। তার মানে প্রতি 100 জনে 1 জনেরও বেশি ডিভোর্সি। আজ থেকে 10 বছর বা 15 বছর আগে পেছনে ফিরে তাকালে আমরা লক্ষ্য করব যে একটি গ্রামে 2-4 কিলোমিটারের মধ্যে একটি পরিবারে যদি একটি ডিভোর্সি মেয়ে বা ডিভোর্সি বউ বা যাই হোক ডিভোর্সি কেউ থাকে বা ডিভোর্সি পুরুষ, সে যেন একটা অন্য গ্রহ থেকে এসছে। পৃথিবীর সমস্ত অপরাধ যেন সে করেছে। কোথাও গেলে তার দিকে আর চোখে তাকানো, তাকে কটু কথা বলা, এগুলো আজকে যেন সেটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। ও ডিভোর্সি, তার মানে স্বাধীন চেতা। এই ডিভোর্সের হার এইভাবে বৃদ্ধির কারণ কি বলবেন আপনি আপনার এই পেশাগত জীবনে? দেখুন, ডিভোর্সের কারণ বলতে গেলে বিভিন্ন রকমের কারণে আমরা দেখতে পাচ্ছি। সবচেয়ে বেশি যেটা দেখছি সেটা হচ্ছে লাভ ম্যারেজের ক্ষেত্রে বেশি হচ্ছে, এমন নয় অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে হচ্ছে না, তবে লাভ ম্যারেজের ক্ষেত্রে বেশি হচ্ছে। উভয় পক্ষ হয়তো মানে উভয় ফ্যামিলির কথা বলছি আমি, দুই ফ্যামিলির মধ্যে হয়তো অ্যাডজাস্ট হচ্ছে না। সেখান থেকে দাঁড়িয়ে যারা বিয়েটা করছে, ছেলে এবং মেয়ে, তারা হয়তো অত্যাধিকভাবে সাফার করছে। সেই সাফারিংয়ের দিক থেকেই ছেলেটা তার পরিবারকে নিয়ে ভাবছে, মেয়েটা তার পরিবারকে নিয়ে ভাবছে। এই উভয়ের রেষারেষিতে এবং ইগোর দিক থেকে, ইগোর লড়াইতে তারা কোর্টে এসে পৌঁছাচ্ছে এবং বিবাহ বিচ্ছেদের মতো জায়গায় এসে দাঁড়াচ্ছে। মাঝখান থেকে হয় কি, এই ইগোর লড়াইটা যদি একটা বেবি হওয়ার আগে হয় না, তাহলে খুব ভালো হয়, তাহলে চাপ থাকে না। যখন এই ইগোর লড়াইটা বিবাহের পরেও 5-6 বছর নিজেরা অ্যাডজাস্ট করার প্রচুর চেষ্টা করলো, চেষ্টা করার পরে একটা বেবি হয়ে গেল, বেবিটা হওয়ার পরে আরও বেশি ইগো বেড়ে গেল, তখন সেই বেবিটার কি অপরাধ বলুন তো? একদম। সেই বেবিটাকে কেন কোর্টে এসে টানাহেচড়া করতে হবে? মায়ের কাছে থাকবে না বাবার কাছে থাকবে? তার কি অপরাধ? তার কি অপরাধ? সে তো জেনে শুনে আসেনি পৃথিবীতে, না, তাকে আনা হয়েছে, তাকে তো আনা হয়েছে। অনেক সময় এরকম হয়েছে উভয় পক্ষের মধ্যে মানে দুই বাড়িতে অ্যাডজাস্ট হচ্ছে না বলে নিজেরা ভাবলো যে একটা বেবি আসলে হয়তো বিষয়টা সমাধান হবে। তো সেই বেবিটাকে তুমি জেনে শুনেই আনলে পৃথিবীতে, যে একটা সমস্যার মধ্যেই আমি আনলাম, সমস্যাটার সমাধান ওই বেবি এই ভেবে নিয়ে আসা হলো, কিন্তু পরে সে সমস্যার সমাধান হলো না, সে তুরুপের তাসের মতো হয়ে দাঁড়ালো। সে একটা মানে একটা বলের মতো হয়ে গেল, কোন কোর্টে যাবে ভেবে পাচ্ছে না। ইদানিং আমি একটা ছোট্ট উদাহরণ, ছোট্ট একটা গল্প বলছি। ইদানিং এই মাস 6-7 আগের কথা বলছি, আমাদের বনগাঁ কোর্টেরই একটা ঘটনা প্রত্যেকের খুব চোখে লেগেছে, হয়তো এটা মিডিয়া হয়েছে কিনা আমার মনে নেই। এডিজে 2 কোর্টে ছিল, বাচ্চাটার বয়স 3 বছর। তো বাবা মায়ের মধ্যে ডিভোর্সের ফাইল হলো। ডিভোর্স ফাইল হওয়ার পর তো মিউচুয়াল ফাইল যখন হয় 6 মাসের একটা গ্যাপ থাকে রিকনসিলেশনের জন্য। অ্যাকচুয়ালি নিয়মটাই সেটা মিউচুয়ালের ক্ষেত্রে, যেটাকে আমরা ফাইলিংয়ের ডেট থেকে 180 দিন, মানে 6 মাস টাইম পাচ্ছে। 6 মাসের মাথায় গিয়ে ডেট পড়ে, মানে এর মধ্যে যদি এরা নিজেদের মধ্যে একটা অ্যাডজাস্ট হয়। হ্যাঁ, তো সাহেব রিকনসিলেশন করেন, ডেট দেন যদি আরেকটু সম্ভব হয়। তো এই যে গল্পটি এই মুহূর্তে আমি বলতে চলেছি সেটা হচ্ছে বাচ্চাটির বয়স তখন 3 বছর। বাবা মায়ের মধ্যে, না সরি ভুল বলছি, 18 মাস বয়স বাচ্চার, মাত্র 13 বছর। হ্যাঁ, ডিভোর্সের দিকে যাচ্ছে, ডিভোর্সের ফাইল হয়ে গেছে, সংসার করবে না। বাবা অ্যালিমনি দেবে, মা তাতে মেনে নিল, বাচ্চার জন্য অ্যালিমনি, বাচ্চার মায়ের জন্য অ্যালিমনি দেবে, দিয়ে ডিভোর্স হয়ে যাবে। এইবার অত ছোট বাচ্চা তো বাবার কাছে তো 18টা মাস থেকেছে, যতই মা গর্ভে ধারণ করুক বাবার কাছে তো থেকেছে। বাবা আর পারছে না ওই বাচ্চাকে ছেড়ে থাকতে, বাবা বাধ্য হলেন গার্জিয়ানশিপের মামলা করতে ওই কোর্টেই। সেই কোর্টে বাচ্চার বাবার কান্না দেখে আমরা আইনজীবীরাও কেঁদে ফেলেছি। বাচ্চা বাবার কাছে যেতে চাইছে, ছোট তো, বাবাকে তো দেখে এসছে জন্ম থেকে, বাবাকে আঁকড়ে ধরে রেখেছে, যাবে না। মা আর দিদা মিলে জোর করে টেনে নেওয়ার চেষ্টা করছে।
এরকম বহু ঘটনা আমরা কোর্টে দেখে থাকি। ইভেন এর মাঝে একজন আমাদের এক আইনজীবীর তার চেম্বারে বসে এরকমই একটা কাহিনীর বাচ্চাটার বার্থডে সেলিব্রেশন করতে বললেন। বাবা বলছে মেয়ের জন্মদিন অমুক তারিখে, সেই তারিখে বাচ্চার আমি জন্মদিন করতে চাই, আমার বাচ্চার জন্মদিনটা আমি ধুমধাম করে করতে চাই, 5 বছরের জন্মদিন। মা তাকে ছাড়বে না, বাবার কাছে দেবে না, মা দেবে না বাবার কাছে, আর বাবা তো জন্মদিন করেই ছাড়বে। তখন কোর্টের অর্ডারে কোর্ট চত্বরেই উকিলবাবুর সেরেস্তাতেই বার্থডে সেলিব্রেশন হলো। সেই বাচ্চা সারাদিন বাবার সাথে কি খুশিতে থাকলো, তার মুখটা দেখে মনে হচ্ছে যে সে যেন প্রাণ ফিরে পেয়েছে বাবাকে পেয়ে। বিশেষ করে মেয়েরা তো বাবার কাছে বাবার রাজকন্যা। এরকম অনেক ছোট ছোট ঘটনা আছে যেগুলো আমাদেরকে দেখতে হয়। আমরাও তো দিনের শেষে মা, একদম আমাদেরও তো সন্তান আছে, আমরাও তো মানুষ, আমরাও তো কারোর সন্তান, কারো বাবা, কারো মা, কারোর সন্তান। আমাদের প্রচন্ড ব্যথা দেয়, আমাদের বাবা মায়েরা রয়েছেন, শিহরণ দেয়। এই ঘটনাগুলো যখন হয় না, দেখলে শিহরণ দেবে। বিশেষ বিশেষ ঘটনাগুলো, এরকম অনেক ঘটনা আছে, ছোট ছোট ঘটনা, মানে কতগুলো বলবো। ওই জন্য প্রত্যেককে আমরা যখন আমাদের কাছে আসেন, আপনাদেরকে একটা কথাই বলি, আপনারা দয়া করে বাচ্চাটাকে টানা হেঁচড়া করবেন না। আপনাদের ডিভোর্স তো বাবা মায়ের সাথে সন্তানের হতে পারে না, স্বামী স্ত্রীর হয়। ডিভোর্স শব্দটাই স্বামী স্ত্রীর জন্য, বাবা মায়ের সাথে সন্তানের হয় না। তো সন্তান যেমন মায়ের কাছে থাকার অধিকার, তেমন বাবার কাছেও থাকার অধিকার। তো সেক্ষেত্রে এটা যেন কেউ বঞ্চিত না করে বাবা মায়ের আবদারটার থেকে, বাবা মায়ের কাছে যত্নটার থেকে। বাচ্চাটা ক্রামবোর্ডের স্ট্রাইকার যেন, একদমই তাই। যে পারছে তখন তার মনোভাবটা আমরা বড়রা বুঝতে পারছি না, না বুঝতে চাইছি না। এই বাচ্চাটা কালকে কোথায় যাবে, তার মানসিকতা কোথায় তৈরি হচ্ছে? সে বাবার ভালোবাসা পাচ্ছে না, না হলে মায়ের ভালোবাসা পাচ্ছে না, বা বাবার পেলে অত্যাধিক পারছে, মায়ের পেলে অত্যাধিক ভালোবাসা। এমন হয়েছে, মানে বলতে বলতে তো অনেক কিছুই বেরিয়ে আসে। তো আপনাকে আরও একটা গল্প আমি শোনাই, এটা আমার নিজেরই অভিজ্ঞতা থেকে বলছি। বাচ্চাটির বয়স 1 বছর হয়নি তখন। বাচ্চাটির ডেট অফ বার্থটাও আমার মনে আছে, 30শে জানুয়ারি বাচ্চাটির জন্মদিন পালন হবে। তো বাচ্চার মা ভীষণভাবে অত্যাচারিত, বাস্তবিক অত্যাচারিত, শাশুড়ি দিয়ে স্বামী দিয়ে অত্যাচার করতে থাকে। তো সে বারংবার চেষ্টা করে সংসারটায় ফিরে যাওয়ার, ফিরে গিয়েও কোনো লাভের লাভ হয় না। সেই বাচ্চার খরচ দেবে না বাবা, সেই বাচ্চার কোনো কিছু দেবে না। ইভেন বাচ্চাটি যখন মায়ের গর্ভে ছিল সেই মুহূর্তেও তার সমস্ত খরচ সেই গরিব বাবা মা দেখেছে। না শ্বশুরবাড়ির থেকে, স্বামী কিন্তু বেশ ধনী, সে নেপাল বর্ডারে চানসি ডাক্তার বলে, ওটা তার পেশা, এবং সম্পত্তি মোটামুটি আছেই, ভালো। হ্যাঁ, ওদের। তো সেই বাচ্চাটি ফুটফুটে বাচ্চা 8 মাস বয়সে আমার কাছে আসলো। সেই সময় উভয় পক্ষের মধ্যে অন্য এক উকিলবাবুর কাছে ডিভোর্স ফাইল হয়েছিল। ডিভোর্স না, ছেলেটি সেকশন 9 মানে স্ত্রী এবং সন্তানকে ফেরত নেওয়ার জন্য মামলা করেছিল, এবং মেয়েটি বধূ নির্যাতন এবং খোরপোশ দুটোই করেছিল। তো কোর্টে যখন এলো, আসার পরে উভয়ের মধ্যে একটা মানে স্বামীকে দেখে ও একটা সিম্প্যাথি গ্রাউন্ডে কান্নাকাটি করে সংসারে ফিরে আসলো। তো সেই দিনই, যেদিন ফিরে আসলো, সেই দিনই আমার কাছে গেল যে আমরা সমস্ত কেস টেস সব তুলে নেব, অন্য উকিলবাবুর কাছে ছিল, আমরা সংসার করব। তো ওই বাচ্চাটাকে দেখে আমি বলেছিলাম, ওই বাচ্চার মুখের দিকে তাকিয়ে তোমরা সব ভুলে গিয়ে সংসার করো। বলার পরে ওরা বললো ঠিক আছে, আমরা টিকিট কেটে চলে যাচ্ছি, আমরা ওই নেপাল বর্ডারে ওকে নিয়ে চলে যাচ্ছি, ছেলেটি বলল। বলে ওরা দুজন বেশ চলে গেল, সংসার ধর্ম করছে। হঠাৎ করে আবার সেই 4-5 মাস পরে জানতে পারলাম 30 তারিখে বাচ্চাটির জন্মদিন ছিল, জানুয়ারি মাসের। ওরা বার্থডে সেলিব্রেশন করবে বলে ঠিক করলো যে বাবা মা দুজনে, যে ছেলেটির জন্মদিন পালন করব বাড়িতে এসে। ওই বাচ্চার বাবা কি করলো, এর মাকে ওখানে নিয়ে গিয়ে ঘরের মধ্যে আটকে রেখে দেয়, এবং
বিভিন্নভাবে অত্যাচার করে, মানে এমন এমন অত্যাচার যে অত্যাচারগুলো মেয়েটি মুখ ফুটে বলতে পারে না, এরকম ধরনের অত্যাচার। ছোট বাচ্চার সামনে ওই অত্যাচারগুলো ওকে সহ্য করতে হচ্ছে। ও সেটাও মেনে নিল। ফিরে আসার পর শ্বশুরবাড়িতে সংসার করছে। বাচ্চাটি সন্ধ্যাবেলায় বাচ্চাটিকে খাওয়াতে গেলে খিদে পাওয়ার কি আবার কোনো সময় থাকে বাচ্চার? একদম। সমস্যা তৈরি হলো, বাচ্চাকে সন্ধ্যাবেলা খাওয়াচ্ছ কেন? শাশুড়ি মায়ের বক্তব্য, বাচ্চাকে সন্ধ্যাবেলা খাওয়াচ্ছ কেন? ও বলছে ঘুমের থেকে উঠলো, এখন উঠে কেঁদেই যাচ্ছে, তো তাকে খাওয়াবো না? এই কেন বলেছে, মানে মুখ তুমি খুলতে পারবে না। বাচ্চাটার এত ফুটফুটে না, দেখতে ভীষণ খারাপ লাগে, চোখে বড্ড লাগে যে এই বাচ্চার মুখের দিকে তাকালেও মনে হয় না আর অন্য কোনো দিকে ভাবি। তাহলে সবসময় দোষ মেয়েদের থাকে না। আবার তারা কোর্টে কি করবে? নিরুপায় তো। তাড়িয়ে দিল রীতিমতো বাড়ি থেকে সেই সন্ধ্যাবেলায়। বাচ্চার বাবা এতটাই পাষণ্ড, বলতে বাধ্য হচ্ছি, মাকে এবং বাচ্চাকে নিয়ে এসে স্কুটিতে করে, না স্কুটি না হোক যা হোক গাড়িতে করে নিয়ে এসে বাপের বাড়ি, মানে মেয়েটির বাপের বাড়ির একটু এগিয়ে এসে ওখানে গাড়ি থেকে নামিয়ে দিল। শীতের রাত তখন 7:30 বাজে। গ্রামের দিকে রাত 7:30 মানে ভালোই। ওই সময় বাচ্চাটিকে এবং বাচ্চাটির মাকে ওখানে নামিয়ে দিয়ে চলে গেল। কি করবে ও বেচারা? বাবাও গরিব মানুষ, সে তো তার বাপের বাড়িতে ওই বাচ্চা নিয়ে থাকছে। একটা বাচ্চার খরচ যার বাবা এত টাকা ইনকাম করে, সত্যি এটা যেন মানে একটা কমন ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এটা একটা অসুখ হয়ে দাঁড়িয়েছে। কমন ব্যাপার, একটা অসুখ হয়ে দাঁড়িয়েছে। এক্ষেত্রে যদি ধরুন মেয়েটা স্বাবলম্বী হতো তাহলে কি হতে পারতো? স্বাবলম্বী হলে হয়তো বাচ্চাটার খরচটা সে চালিয়ে উঠতে পারতো। কিন্তু একটু ভাবুন তো, আজকাল যারা গভর্নমেন্ট চাকরি করে তারাও বাচ্চার জন্য ছুটি পায়, বাচ্চা হওয়ার পরে তারাও ছুটি পায়। তো ওই 1 বছরের বাচ্চাকে রেখে মা কোথায় কাজ করতে যাবে, যে একদম জন্ম থেকে মার কোল ছাড়া কিছু চেনেনি? যদি ছোট থেকেই আয়া বা অন্য কারোর কাছে মানুষ হতো তাহলে ব্যাপারটা কিন্তু আলাদা হতো। যে একদম ছোট থেকে মায়ের কোল ছাড়া কিছু চেনেনি, তাহলে সেই মা স্বাবলম্বী কি করে হতে পারে? বাচ্চা রেখে তাহলে বাচ্চাকে সাথে করে নিয়ে কাজে যেতে হবে, যে কোনো কাজে যেতে গেলে সেটা কি পসিবল? কখনোই পসিবল নয়। এরা নিরুপায়। এই অসহায়ত্ব নারীদের ছিল, আছে, থাকবেই। এমনও তো দেখা যায় যে ধরুন এই ডিভোর্সের হারটা আর কি, এটা কি শুধুমাত্র কাদের বেশি হয়? আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষজন, আর্থিকভাবে এগিয়ে যাওয়া মানুষজন, না মধ্যবিত্ত? কাদের সংখ্যাটা বেশি এক্ষেত্রে দাঁড়িয়ে? আপনি যদি আজ থেকে 5 বছর আগেও আমাকে কথাটা জিজ্ঞাসা করতেন তাহলে আমি বলতাম হয় খুব রিচ ফ্যামিলিতে ডিভোর্স হচ্ছে, না হলে খুব নিডি ফ্যামিলিতে ডিভোর্স হচ্ছে। নিডি ফ্যামিলির মানুষজনেরা ভাবছে যখন মেয়েটাকে বিয়ে দিচ্ছি সংসারটা হলোই না, তাহলে মেয়েটার অ্যালিমনি হিসেবে একটা কিছু নিয়ে সংসার থেকে বেরিয়ে আসে। আর খুব রিচ ফ্যামিলির মানুষজন ভাবতো যে বন্ডিং যখন হচ্ছেই না তখন উভয়েই সরে আসি। একটা ভালো বুদ্ধি দিয়ে তারা সরে আসতো, কোনো ঝুট ঝামেলা ছাড়াই। কিন্তু বর্তমান সমাজে এবং এই 5 বছরে আমরা যেটা দেখতে পাচ্ছি, লকডাউনের পর থেকে আরো বেশি দেখতে পাচ্ছি, এর কারণটা আমাদের জানা নেই, বেশি দেখতে পাচ্ছি যে সমস্ত ধরনের মানুষজনের মধ্যে ডিভোর্স হচ্ছে। একটা ডাক্তারের সাথে একটা স্কুল টিচারের সম্পর্ক হলেও ডিভোর্স হচ্ছে, একটা বাড়িতে কাজ করে বেড়ায় সেই মহিলারও ডিভোর্স হচ্ছে, যে লোকের বাড়িতে বাসন মাজে তারও ডিভোর্স হচ্ছে, ইভেন যে ছেলেটি ভ্যান চালিয়ে বেড়ায় তার বউ তার পেছনে 1 লাখ টাকার অ্যালিমনি চেয়ে বসছে। এই আমাদেরই এখানকারই এলাকার একটা ঘটনা, ওরকম একটা ছেলে সেই গ্যাসের গাড়ি টানে, তার বউ 1,47,000 এক্সিকিউশন করে বসেছে। তাকে নাকি 7 লাখ টাকা দিতে হবে তবে নাকি সে ডিভোর্স দেবে। বাবা, তা দেবে কোথা থেকে? সংসারে এসো,
সংসার করো, যা হয়েছে মিট মীমাংসা করে সংসারটা করতে এসো। এখন সবার মধ্যেই এটা হচ্ছে, মানে কেউই আর সত্যি কথা বলতে যেটা বুঝতে পারছি এই প্রফেশনে থেকে, মানুষের সহ্য ক্ষমতা, ধৈর্যটা খুব কম। এখন মানুষের ধৈর্যটা কমে গেছে। আমি আমার মতন চলবো, আমি আমার মতন চলবো, কেন মেনে নেব? কেন মেনে নেব? আমি কেন মানতে হবে আমাকে? আমি কম কিসের? আমি কম কিসে? সে কম কি বেশি তার কিন্তু নিজের বোঝার না, কিন্তু সে ভাববে আমি কেন করব, আমি কেন ভাববো। এই যে যেমন এই ক্ষেত্রে বলি এটা এর ভেতরে হাসির কথা, এই যে সোশ্যাল মিডিয়া, সেখানে যেমন আজকে যে সমস্ত মেয়েরা রিলস বানাচ্ছে, শর্টস বানাচ্ছে, এরা, আমি আমার পেশাগত দিক থেকে কখনো কখনো এই রকম মেয়েদের সাথে কথা হয়, তারা অভিনয় করবে। তো এইবার হওয়ার পরে আমাকে কত দেবেন, কত নেবেন? তা এবার এখন একটা খুব মজার কথা এসছে, লকডাউনের পরে এসছে, আমার কিন্তু 5K, মানে আমার কিন্তু 7K দিতে হবে। আমি কিন্তু 12 ঘন্টার কাজ করতে পারবো না, 8 ঘন্টাই কাজ করব। কারণটা হচ্ছে যে ও নিজেকে ভাবছে আমি যদি বম্বে চলে যেতাম তাহলে আমি দীপিকা পাড়ুকোনের পরে মনে আমার স্থান হতো। ভীষণ ডিমান্ডিং মনে করছে নিজেকে, আমার ভীষণ ডিমান্ড। কারণ হচ্ছে আমি ফেসবুকে, আমি টুইটারে, ইনস্টাগ্রামে আমি সেলিব্রিটি, আমার প্রচুর ফলোয়ার্স আছে। খুব একটা ভালো কথা বলেছেন, সম্ভবত মিঠুন চক্রবর্তী, সম্ভবত আমি বলেছিলেন যে আমরা ভাইরাল হই না, আমাদের উইকিপিডিয়া হয়। একদমই তাই, একদমই তাই। মানে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনারা এত বড় বড় সেলিব্রিটি, তো সোশ্যাল মিডিয়াতে আপনাদের কেন, আপনাদের কোনো কিছু ভাইরাল হয় না? তখন গুণী মানুষ অবশ্যই বলেছিলেন এই কথাটা, যে ভাইরাল শব্দটা এসছে ভাইরাস থেকে, ফলে এ কিন্তু ভাইরাস ছড়াবে, এর কাজটাই। আজকে দাঁড়িয়ে যে জায়গাটা দেখুন, ক্রমশ কিন্তু আমরা সেখানেই পৌঁছাচ্ছি যে একটি মেয়ে তার হাজবেন্ড গ্যাসের গাড়ি টানে, সে 7 লাখ টাকা দাবি করছে। এমন কিন্তু নয়, এক মিনিট একটু করছি, এমন কিন্তু নয় যে তার ফ্যামিলি খুব নিডি, তার দাদারা চাকরি করে, তার বাবার প্রচুর সম্পত্তি, তবুও তার ওই 7 লাখ টাকারই প্রয়োজন। 7 লাখ টাকারই প্রয়োজন। আমি ছাড়বো না তাকে, ছাড়বো না। আমি দেখে নেব, ব্যাপারটা হচ্ছে যে আমি দেখে নেব, বুঝে নেব আমার সঙ্গে। এটা একটা বিষয়, আমার সঙ্গে তেন্দ্রামি করা মানে একটা বাংলা কথা আর কি, আমার সাথে। তো এই যে প্রবণতাটা ক্রমশ, এই প্রবণতাটার কি কোনো দাঁড় করানো, রোধ করার কোনো ব্যবস্থা নেই? এটা বাড়তেই থাকছে, এটা বাড়তেই থাকছে, এবং যত দিন যাবে তত আরো বেড়ে যাবে। তার কারণ মানুষ জেনে গেছে, চাকরি করুক চাই না করুক, বিয়ে করেছে মানে তাকে অ্যালিমনি দিতে হবে, এটা মানুষ জেনে গেছে। আর এই জানাটাকে কিভাবে অপব্যবহার করতে হয় সেটাও সে জানে, সেটা কিন্তু জানে। এবং এই জানাগুলোর মূল কারণ কিন্তু সোশ্যাল মিডিয়া। আপনি যতটা না আইন জানবেন, আমি যতটা না আইন জানবো, পাবলিক তার থেকে অনেক বেশি আইন জেনে যায় ওই সোশ্যাল মিডিয়া ঘেটে ঘেটে। মানে পাবলিক এসে আমাকে বুঝিয়ে দেবে, ম্যাডাম এটা এইভাবে করতে হবে, ওটা ওইভাবে করতে হবে। তার মানে এক্সপার্ট, ভীষণ এক্সপার্ট, ভীষণ এক্সপার্ট। ম্যাডাম এটা তো এইভাবে পাওয়া যায়, আপনি কেন বললেন যে নাও হতে পারে? আপনি আগে থেকে কেন নেগেটিভ কথা বলে দিলেন? তার মানে তো কাঠগড় আপনাকে দাঁড় করিয়ে দিল। তো আপনি যখন আমার তখন উল্টো দিকের মানুষটাকে কোশ্চেন, আপনি যখন জেনেই এসেছেন, তাহলে আমায় সেকেন্ডবার জিজ্ঞাসা করছেন কেন? আপনি আমায় ডিরেকশন দিতেন, ম্যাডাম এটা করুন, আমি করে দিতাম। একদম, হ্যাঁ, আপনি আমার কাছে জানতে আসবেন না। আসলে সোশ্যাল মিডিয়াতে যে মানুষগুলো অকাজে দিনের অধিকাংশ সময়টা কাটায়, তারা পৃথিবীর সমস্ত কিছুর খবর রাখে, এবং তারা কিন্তু রীতিমতো নিজেকে এক্সপার্ট মনে করে। এবং একটা খুব রানিং শব্দ আছে, ছেলেমেয়েরা খুব ইউজ করে, সেটা হচ্ছে ছাপড়ি। ছাপড়ি। আর এই সোশ্যাল মিডিয়াতে অধিকাংশ ছাপড়িদের ভিড়, আজকে ভীষণভাবে ছাপড়িদের ভিড়।
ফলে তারা আপনি পছন্দ করুন আর না করুন, আপনাকে এটাকে মেনে নিতেই হবে, মেনে নিতে হচ্ছে, মেনে নিতেই হবে। আপনি মেনে না নিলে আপনি সমাজের থেকে বাইরে, আপনি বাইরে, একদম একদম এই সমাজের আপনি কেউই নন, একদম আপনার কোনো পার্টি নেই সমাজে। এটাই হচ্ছে, এটাই হবে। এবং ইদানিং মানে এরপর দেখবেন এটার বাড়বাড়ন্ত আরো বেশি বাড়বাড়ন্ত বাড়ছে, তো কারণ এখান থেকে আর্ন পাচ্ছে, তো এটা যেন বেকারত্বের হার কমিয়ে দিচ্ছে। এটা যেন মাঝখানে আমাদের যাকে এখন বলা হয় আইনের দুর্গা, এই নামটা আমাদের হাইকোর্টের বিচারপতি কি সম্বোধন, মহিলা তো, হ্যাঁ 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 হ্যাঁ, অমৃতা সিনহা, অমৃতা সিনহা, যাকে বলা হয় আইনের দুর্গা আজকে, লার্নেড অমৃতা সিনহা। হ্যাঁ, এইবার তিনি তো খুবই স্ট্রং মহিলা, ভীষণ, এবং মোটামুটি বাঙালির আইকন বলা যেতে পারে এই মুহূর্তে তাকে। তো তার কাছে একটা কেস, মেয়েটি বলছে যে আমার লস হয়ে গেল। হ্যাঁ জানি তো, ওটা আমরা সবাই দেখেছি সোশ্যাল মিডিয়াতে, ভীষণভাবে ওটা ওই ভাইরাল শব্দটা বললেন, ভীষণভাবে ভাইরাল হয়েছে ওটা। বলছে আমার লস হয়ে গেল। উনি যে স্যালারি পায়, স্যালারি স্লিপে কম রয়েছে, কমিয়ে দিয়েছে কেন? ওনার যে স্যালারি স্লিপ, সেই স্যালারি স্লিপে আগের মাসে কম ছিল, মানে ওই যেই মান্থ পর্যন্ত ওনার পেটা হয়েছে সেই মান্থ পর্যন্ত কম ছিল, পরে যে আবার বেড়েছে ওই মহিলার তো জানা নেই। ওই মহিলা যেই জানতে পেরেছে তখনই ম্যাডামের কাছে চলে এসছে, আমার তো লস হয়ে গেল ম্যাডাম, আপনি অর্ডারটা কম দিলেন কেন? এটাও একটা বিজনেস ভেবে ফেলেছি, সেটাও ভাবতে হবে। হ্যাঁ, এবং এর আগে বনগাঁতে বোধহয় একটি ঘটনা, যে মেয়েটি কয়েকবার বিয়ে করেছে এবং এই ডিমান্ডটা করছে বারবার, অথচ কলেজ পাড়ায় এখানে কোথাও একটি ঘটনা সম্ভবত বোধহয়, যে বেশ কয়েকটি ছেলেকে বিয়ে করেছে এবং তাদের কাছ থেকে এইভাবেই ও ডিমান্ডটা করে। হয়তো এরকম চলছে, একটা বিয়েকে হাইট করে, মানে উদাহরণস্বরূপ বলি, আমি নাম বলবো না, প্লেসও বলবো না, কিন্তু এটা মানে মোটামুটি মানুষের জানা বিষয়। এটা ধরুন এই কোর্টে তার 125 চলছে, 498 125 চলছে, তার মানে সে অলরেডি বিবাহিত বলেই 498টা চলছে, তার সে বিয়েটা মানে ডিভোর্সটা হয়নি বলেই চলছে, ডিভোর্সের কোনো কপি টপি কোনো কিছুই নেই, সে কিন্তু 125এই টাকাটা পাচ্ছে, অ্যালিমনিটা পাচ্ছে, খোরপোশটা। আবার কল্যাণী কোর্টে গিয়ে সে আরেক হাজবেন্ডের বিরুদ্ধে কেস করলো, একই ব্যক্তি। হ্যাঁ, এটা পরে ধরা পড়েছিল, তো ধরা পড়েছিল, কিন্তু এরকম প্রচুর আছে। আবার এমন হচ্ছে এই প্রফিট, মানে এটাকে না একটা বিজনেস ভেবে নিচ্ছে। ধরুন আমি বিয়ে করলাম, করার পরে ভালো লাগলো না, সংসার ছেড়ে দিয়ে চলে এলাম, ছাড়বো এক শর্তে, আমাকে এত লাখ টাকা দিতে হবে, হয়ে গেল, সে টাকা পেয়ে গেল, পেয়ে গিয়ে ডিভোর্স হয়ে গেল, তারপরে গিয়ে আবার দেখা যাচ্ছে বছর না করতে সে আরেকজনকে বিয়ে করলো, তার সাথেও সেম করলো। আপনি যে কথাটা বলছিলেন এটা সেম একটা ঘটনা কলেজ পাড়াতেই ঘটেছিল। এটা খুব ভাবে পরিচিত মুখ এবং পরিচিত বিষয় এটা। তার মানে প্রত্যেক দিন এই বিষয়গুলোকে যেন নতুন নতুন ভাবে আবিষ্কার হচ্ছে, মানে ট্যাপ, এগুলো তো ট্যাপ। আর আরেকটা জিনিস যেটা দেখছি, ধরুন ডিভোর্সের ক্ষেত্রে যেটা হয়, যেটা হচ্ছে আর কি, আমি তো একটা বললাম যে বাচ্চাদের বিষয়গুলো, আর একটা দেখা যায় ভালোবেসে বিয়ে করেছিল দুজনেই, কোনো রেজিস্ট্রি কিছু নয়, এটা একটু জানিয়ে রাখা ভালো। এটা অনেকের একটা বাজে ধারণা আছে যে আমাদের তো কোনো বিয়ের প্রমাণ নেই, তাই বোধহয় আর ডিভোর্স করতে হবে না। 18 বছরের পর উভয়ই স্বাবলম্বী, একটা বিয়ে হয়ে গেলে পরবর্তী কোনো বিয়েতে যেতে গেলে সেটা অবশ্যই ডিভোর্স করতে হবে, আইনিভাবেই করতে হবে, রেজিস্ট্রি ম্যারেজ না থাকলেও করতে হবে। এটা সাধারণ মানুষের জেনে রাখা ভালো। মন্দিরে গিয়ে বিয়ে করেছি, তার তো কোনো প্রমাণ নেই, অতএব আমি আবার একটা বিয়ে করতে আমি আর একটা বিয়ে করতে পারি, কিন্তু সেই বিয়েটার থেকে বেরাতে হবে। যদি দেখেন যার সাথে বিয়ে হয়েছে তার কোনো হদিশ পাচ্ছেন না, তাহলে আপনি একতরফা ফাইল করুন, তার ঠিকানায় চিঠি যাক, না আসলে তারপরে দেখা যাবে, আসলে কন্টেস্ট করলে করবে, না আসলে আপনার এমনি অর্ডার হবে, সেইভাবে কোর্ট বুঝবে, আপনার উকিলবাবু আর আদালত বুঝে নেবে, কিন্তু এটার থেকে বেরান। আপনি সরকারকে জানিয়ে রাখলেন যে আমি এটা করতে চাইছি, আমি তাকে ট্রেস পাচ্ছি না, জানিয়ে রাখা। আর একটা ক্ষেত্রে দেখা যায় অনেকেই এসে বলে যে ম্যাডাম
আমার তো বিয়ে হয়েছে কিন্তু কোনো রেজিস্ট্রি টেস্ট্রি হয়নি, কোনো বিয়ের ফটোও নেই, কিচ্ছু নেই, কিন্তু আমার একটা বাচ্চা আছে। তো বাচ্চাটা আসলো কোথা থেকে? বাচ্চাটার বার্থ সার্টিফিকেটে তো বাবার নামটা আছে। একদম। তাহলে যখনই বাচ্চাটার বার্থ সার্টিফিকেটের বাবার নাম আছে তখন ডিভোর্সটা আবশ্যিক দরকার, কারণ বাবা ছিল। আবশ্যিক, একদম বাবা ছিল। সে বাচ্চা বাবার কাছেই থাকুক বা মায়ের কাছেই থাকুক। বলে অনেকে, ও বাচ্চা বাবার কাছে আছে, আমার কোনো দাবি নেই বাচ্চার প্রতি, বাচ্চা বাবার কাছে ভালো আছে, থাক, আমি শুধু ডিভোর্সটা চাই। সেটা চাইতে গেলেও বাচ্চার ডকুমেন্টসটা প্রয়োজন। ডিভোর্সের এই যে কোন কোন কারণগুলো বিষয় থাকে ডিভোর্সের জন্য, বিশেষ করে কোনটার উপরে বেশি গুরুত্ব হয়? যে ধরুন 100টা ডিভোর্স হচ্ছে, কোন কারণের ভেতরে বেশি? কন্টেস্টের কথা বলছেন? কন্টেস্ট ডিভোর্স? হ্যাঁ, যেমন ধরুন না, যে কোনো ডিভোর্স, আমি নমিনাল একটা ডিভোর্স হচ্ছে, ধরুন আমরা বনগাঁ কোর্টে আজ 100টা ডিভোর্স আছে, হচ্ছে। এই ডিভোর্সের কারণ কি কি থাকতে পারে? সব থেকে বেশি কারণ কোনটা? একটা কারণে তো ডিভোর্স হয়। ডিভোর্সের কারণ স্পেসিফিক ভাবে সেরকম কিছু বলতে পারবো না, তবে 2-3টে কারণ আমার দেখা আছে। সেটা হচ্ছে সবচেয়ে বেশি যেটা চোখে পড়ে সেটা হচ্ছে পরকীয়া সবচেয়ে বেশি চোখে পড়ে। আর দ্বিতীয়ত এই ফ্যামিলির অ্যাডজাস্টমেন্ট বা নিজেদের মধ্যে ইগো। এই যে পরকীয়া, আমরা ইগোটা নিয়ে আগে আলোচনা করে পরকীয়া নিয়ে একটু কথা বলি। এই পরকীয়ার ক্ষেত্রটা স্ত্রী পুরুষ উভয়ের ক্ষেত্রেই, অবশ্যই উভয়ের ক্ষেত্রে। এই সময় এই ডিভোর্সের ক্ষেত্রে এদের চাহিদা বা এদের স্পিচ কি থাকে, কি বলতে চায় বলতে মানে একটা কারণ তো দেখানো হয়। আমি উদাহরণ দিয়েই বলি। উদাহরণ দিয়ে বলুন। ধরুন ছেলেটি এই ওয়াইফের সাথে থাকতে থাকতেই অন্য কারোর সাথে সম্পর্কে লিপ্ত হলো এবং তার সাথে হয়তো লিভ-ইনও করতে শুরু করলো। এবার ছেলেটির তখন প্রয়োজন কি, এই সম্পর্কটা ছেড়ে আমাকে তো বার হতে হবে, আমি এই সম্পর্কটা আসার জন্য। তার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দেখছে না, তার ব্যাকগ্রাউন্ডটা দেখছে ওই মেয়েটির কি হবে, বা যার সাথে গেছে সেও ব্যাচেলার কিনা, নাকি সেও আরেক ঘরের স্ত্রী, কারোর স্ত্রী, কারোর মা, সেটা কিন্তু দেখছে না। উভয়েই তখন সেই মত্তে রয়েছে, মানে তাদের আবেগের ইমোশনের মধ্যে রয়েছে। তো সেই মুহূর্তে কিন্তু দেখছে না কি হচ্ছে, পরবর্তীতে গিয়ে এটা খুব এফেক্ট ফেলে। এবার সেই ক্ষেত্রে দেখা যায় তার দাবি থাকে আমি যেন তেন প্রকারে ডিভোর্সটা চাই। ছেলেদের পক্ষে হয় কি, ছেলেরা ডিভোর্স ফার্স্টেই অ্যাপ্লাই করতে গেলে অনেক সমস্যা আছে। সে যদি ডিভোর্স চায় তাকে তার স্ট্রং গ্রাউন্ড দেখাতে হবে যে কেন সে ডিভোর্স চাইছে। তার স্ত্রীর মধ্যে, ছেলে কিংবা মেয়ে উভয়ই, তার স্ত্রী বা তার হাজব্যান্ডের ক্ষেত্রে তার কি কি ফল্ট আছে, তার কোন কোন প্রবলেমগুলোর জন্য তারা একসাথে থাকতে পারছে না, সেই গ্রাউন্ডটা কিন্তু পিটিশনে তুলতে হয়, উল্লেখ করে দিতে হয়। আর আপনি যেটা উল্লেখ করছেন সেটাকে প্রমাণ করার দায়ও কিন্তু আপনারই থাকে। সেটার জন্য কিন্তু কোর্ট দেখবে না। আপনি লিখেছেন তার অবৈধ সম্পর্ক আছে, তার জন্য সে সংসার করতে পারবে না আপনার সাথে, আপনি তার সাথে সংসার করতে পারবেন না, সেটা আপনাকে প্রমাণ করতে হবে। অবৈধ সম্পর্কে সম্পর্ককে বেস করে কি কি প্রমাণ আপনার কাছে আছে সেটা দেখাতে হবে। বা একটা মহিলা লিখলো তার স্বামী প্রতিনিয়ত প্রতি রাতে এসে তাকে মারধর করে এবং নেশা করে আসে, এসে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, সে আর সহ্য করতে পারছে না, তার জন্য সে ডিভোর্স চাইছে। তো সেটাকে যদি সেই ছেলেপক্ষ কন্টেস্ট করে, চ্যালেঞ্জ করে বলে যে আমি মদ্যপ নই, তাকে তার প্রমাণ দিতে হবে কিন্তু যে আমি মদ্যপ নই, আমি ফিজিক্যালি টর্চার করি না, আমি মেন্টালি টর্চার করি না, তার প্রমাণগুলো দিতে হবে। তো মেয়েটাকে কি প্রমাণ করতে হবে না যে আমাকে অত্যাচার করে? অবশ্যই, মানে উভয় কি প্রমাণ অবশ্যই হবে। সে তার পিটিশনে লিখছে, তাহলে তাকে তো প্রমাণ করতেই হবে। মেন্টালি মানা যায়, সেটা কি করে করবে না, ঘরের ভেতরে চার দেয়ালের মধ্যে কে কার কি কথা বলছে সেটা কি করে, কিন্তু তাকে যে অনাহারে রাখছে, তাকে যে খেতে পড়তে দিচ্ছে না, বেশিরভাগটা তো এটাই লেখা হয়, খেতে পড়তে দেয় না, ঠিকঠাক বস্ত্রাদি দিচ্ছে না,
তাকে তার হাত খরচ দিচ্ছে না, হাত খরচটা তো প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন, কিংবা তার ওপর শারীরিক অত্যাচার হচ্ছে, সেগুলোর প্রমাণ তো তাকে দিতে হবে। এই ডিভোর্সের হার কি সনাতনীদের মধ্যে বেশি না না অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে বেশি? কোন দিকে বেশি এখন এই মুহূর্তে? না, হিন্দুদের মধ্যেও বেশি। মুসলিমদের মধ্যে ডিভোর্সটা পেতে একটু সমস্যা হয়, তো মুসলিমরা ঝট করে একতরফা ডিভোর্স পেতে পারে না, সহজে পায় না, যেটা হিন্দুরা সহজে পায়। হিন্দু ম্যারেজ অ্যাক্টে যেটা হয়, আমরা ডিভোর্সের সেকশনগুলো যেমন 13 হিন্দু ম্যারেজ অ্যাক্ট, যেটা হচ্ছে আপনার একতরফা ডিভোর্স, ছেলে মেয়ে উভয়ই করে। সেটা হয় কি, বিয়ের পরে যারা রেজিস্ট্রি করে তাদেরটাও 13-এ আসে, বা রেজিস্ট্রি হয়নি, সোশ্যাল ম্যারেজটা হয়েছে, সেক্ষেত্রেও 13টাই আসে। 13B-টা আসে মিউচুয়ালের ক্ষেত্রে, সেটা ওই রেজিস্ট্রি না হওয়ার জন্য 13B-টা আসে মিউচুয়ালের ক্ষেত্রে। আর যাদের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট হয়, মানে বিয়ের আগে রেজিস্ট্রিটা, সোশ্যাল ম্যারেজের আগে রেজিস্ট্রি ম্যারেজটা হয়ে যাচ্ছে, সেটা স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আন্ডারে পড়ছে। তো এগুলো স্পেশাল ম্যারেজ অ্যাক্টে যারা, সেগুলোও ডিভোর্স পেতে একটু টাফ হয়, আর 13-এও টাফ হয়, কিন্তু পেয়ে যায় দিনের শেষে, মানে শেষমেশ সে ডিগ্রিটা পেয়ে যায়, অসুবিধা হয় না। কিন্তু মুসলিমদের ক্ষেত্রে সেটা অনেকটা টাফ। মুসলিম শরিয়াত মতে যদি কারো রেজিস্ট্রি হয়, মানে কাজী দ্বারা যদি রেজিস্ট্রি হয়, সেই ক্ষেত্রে কিন্তু সেই কাজীকে দিয়েই নোটিশটা করাতে হয়, 3 বার কাজীকে দিয়ে নোটিশটা করাতে হবে। আচ্ছা আচ্ছা। সেই জন্য মুসলিমদের মধ্যে খুব টাফ। হ্যাঁ, তাদের মধ্যে দেখা যায় অধিকাংশই ডিভোর্স না করেই 2-3টে করে বিয়ে করে ফেলছে। আচ্ছা আচ্ছা, হয়ে যায়, এগুলো হচ্ছে, এবং এগুলো গ্রামে গঞ্জেই বেশি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। ডিভোর্স হয়নি অথচ বিয়ে করে বসছে, ও কি হবে ডিভোর্স করে? প্রয়োজনই নেই, ভাবেও না, এটা নিয়ে ভাবনা নেই তাদের, অত ভাবনা নেই তাদের। হ্যাঁ হ্যাঁ, মানে যেহেতু শিক্ষার হার তাদের মধ্যে অনেক কম। হ্যাঁ, এইবার হয় কি, কখনো কখনো যখন আটকে যায়, ওগুলো তো তারা গায়ের জোরে করে নিচ্ছে না, ডকুমেন্টস তো আর মানবে না। না না, সে পুরুষদের ক্ষেত্রে হয়ে যাচ্ছে, মহিলাদের তো সেই ডকুমেন্টস চেঞ্জ করতে হচ্ছে, স্বামীর ডকুমেন্টস হোক বা অ্যাড্রেস হোক, চেঞ্জ করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে মহিলাদের ক্ষেত্রে অসুবিধা হয়ে যায়, অসুবিধাটা হয়ে যায়। মহিলাদের ডিভোর্স পাওয়াটা সবচেয়ে বেশি টাফ মুসলিমদের মধ্যে। আচ্ছা, এইরকম কোনো ঘটনা আপনার উদাহরণস্বরূপ মুসলিমদের কোনো ঘটনা? মুসলিমদের ঘটনা বেশ কিছু আছে। মুসলিমদের জানেন তো, ডিভোর্সের থেকে রেজিস্ট্রিটাতে মানে আমরা একটু বেশি প্রবলেম ফেস করি রেজিস্ট্রিতে। একটু প্রত্যেকেরই জেনে রাখা ভালো, সাধারণ জ্ঞান প্রত্যেকেরই নেওয়া ভালো। এটা আপনার এই শোয়ের মাধ্যমে আমি জ্ঞানটা দিয়ে দিচ্ছি যে যদি কোনো মেয়ে হিন্দু থেকে মুসলিম ছেলেকে বিয়ে করতে চায়, তাহলে সেক্ষেত্রে আগে তাকে মুসলিম ধর্মটা নিতে হবে। আগে মুসলিম ধর্মটা সে নেবে, তারপর গিয়ে সে রেজিস্ট্রি করবে বা বিয়ে করবে, মানে সোশ্যাল ম্যারেজ করবে, যেটা মুসলিম শরিয়ত মতে বলে কাজী দ্বারা। তার কারণ হচ্ছে, একবার যদি সামাজিক বিবাহটা হয়ে যায় তাদের মধ্যে, তাহলে রেজিস্ট্রিটা সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়, আইনে নেই। রেজিস্ট্রি করতে গেলে এগুলো ভীষণভাবে আমরা ফেস করি। 10 বছর, গতকালই আমার কাছে এসছে একটা 10 বছরের বাচ্চা আছে তার, সে হিন্দু, সে মুসলিম, অথচ হিন্দুর ঘরে এসছে। তো তাকে তো আগে চেঞ্জ করে তবে আসতে হবে। স্পেশাল ম্যারেজ অ্যাক্টে তার রেজিস্ট্রিটা করিয়ে তারপরে তার সংসারে ঢুকতে হবে, মানে বিবাহটা করতে হবে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে। সে সেটা করেনি, এখন তার রেজিস্ট্রি হচ্ছে না। বাচ্চার বার্থ সার্টিফিকেটে বা নামের ভুল বলতে কি, যখন বাচ্চা হয়েছে হসপিটাল নার্সিংহোম জানে সে হিন্দু, যখন তার পোলিও হেলথের কার্ডটা হয়েছে তখন সে হিন্দু নামেই সে পরিচিত, তার ডকুমেন্টস থেকে কার্ড হয়নি, সেই জন্য ওগুলো হয়ে যায়। মানে ওই সমস্যাগুলো আমাদেরকে ফেস করতে হয়। আর এরকম কোনো ঘটনা মানে এরকম ভাবে আপনার কাছে এসছে যেটা বেশ মজা লেগেছে আর কি মুসলিমের ক্ষেত্রে?
দেখুন, ডিভোর্সের কথা বলবো না, তবে মুসলিমের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং ম্যাটার আমার ইদানিং এসছে। সেটা হচ্ছে, মানে বলি আপনাকে, আগে বলছিলাম ওই জন্য আপনি হাসছেন কথাটা শুনে। বিষয়টা হচ্ছে, একটি মেয়ে, তার 3 বছর বয়সের একটা ছেলে এবং 1 বছরের বয়সের একটা মেয়েকে, ওই অবস্থাতে তার স্বামী মারা গেল। মুসলিম মেয়ে, স্বামী মারা গেল, ভালো কথা। তো মুসলিমদের মধ্যে হয় না, ব্লাড রিলেটিভ নিজেদের মধ্যেই বিয়ে হয়, মাসির ছেলে মামার মেয়ে এরকম হয়। তো ওই মেয়েটির মাসির ছেলে, সে ব্যাচেলার, তার আগে পরে কোনো বিয়ে নেই। সে মেয়েটিকে বিয়ে করলো, বিয়ে করে বাচ্চা দুটোকে নিজের স্বীকৃতি দিল এবং ওদের কোনো ডকুমেন্টস তৈরি হয়নি। তো উনি বাবার পরিচয়ই সমস্ত কিছু করলেন, সমস্ত কিছুই করলেন, যেভাবেই হোক করলেন এবং অ্যাডপ্ট নিলেন। যেহেতু ডকুমেন্টস করেছেন বলে লিখিত পরিচয় অ্যাডপ্ট নিলেন, মানে ওই সন্তান ওনারই হয়ে গেল। পুরোপুরি সেই বাচ্চাদেরকে মানুষ করলেন। তারপর ওনারও নিজস্ব একটা বাচ্চা, মানে সন্তান হলেন, মেয়ে হলেন। 20 বছর পর গিয়ে সেই বাচ্চাগুলোর যখন একজনের বয়স 23 বছর আর একজনের বয়স 21 বছর, সেই বাচ্চাদের মা এই সোশ্যাল মিডিয়া, সেই সোশ্যাল মিডিয়ার মারফত ধরে এক 22 বছরের ছেলের সাথে চলে গেল, পালিয়ে গেল। নিজের ছেলের থেকেও ছোট একটি ছেলের সাথে পালিয়ে গেলেন। এটা নাটাবেড়ে এলাকার একটা ঘটনা, মানে আমাদেরই কাছে, বাগদা থানার আন্ডারে। পালিয়ে গেলেন। ও বেচারা তো সরল সাদা মনে, গ্রামের মেঠো চাষি মানুষ, কাজকর্ম করে। ও বুঝতে পারেনি, বাড়িতে নেই, স্ত্রী খোঁজ পাচ্ছে না। মেয়েরও বিয়ে হয়ে গেছে, ছেলেরও বিয়ে হয়ে গেছে, ছেলের ঘরে বৌমা তার। তো সেই বৌমা বাবাকে ফোন করে, শ্বশুরমশাইকে ফোন করে বলছে, বাবা মা না বেরিয়েছে, কোনো ফোনে যোগাযোগ পাচ্ছি না। তারপর 2 দিন খোঁজ করতে তার মেয়ে বলল, বাবা মায়ের এক জায়গায় খোঁজ পাওয়া গেছে, আমরা যাচ্ছি, তুমি সেখানে এসো। সেটা হচ্ছে বিরাটি গেছে। সেখানে গিয়ে খোঁজ পেল, বাবা আর ছেলে দুজনে মিলে সেখানে চলে গেল। গিয়ে দেখে সেখানে একটি ঘর ভাড়া নিয়ে উভয়েই সংসার করছে রীতিমতো। 3 দিনের মাথায় জিনিসপত্র সব কিনে টিনে নতুন সংসার করছে। বাহ, ভদ্রমহিলার বয়স তো তখন অনেক। ভদ্রমহিলা এমত অবস্থা, মানে এখন বর্তমান বয়স তার 43 বছর, আর তার অর্ধেক বয়সে একটা ছেলের সাথে সে সংসার করছে। তাহলে এই ভদ্রলোকের কি দোষ বলুন তো? সে কেন ডিভোর্স পাবে না? একদম। সে কেন দ্বিতীয় বিয়ে করতে পারবে না? তার তো 45 বছর বয়সে খুব একটা ডিফারেন্স নয় দুজনের মধ্যে। তো 45 এজে তো এখনকার অনেকেই বিয়ে করে। আর তার যে সন্তান দুটোকে সে মানুষ করলো, সেই সন্তান দুটোর তো ডকুমেন্টসে সব বাবার নাম থাকলো, তার মানে ওনার সেই সম্পত্তির উপর তাদেরও ভাগ থাকলো। তোমার সন্তান, সে মানুষ করলো, সে কি পেল? অনেকটা কোকিল পাখির মতন আর কি। হ্যাঁ, কোকিলের মতনই একদম পুরো। এরকম আমাদের সমাজে কত ছড়িয়ে ছিটিয়ে আছে, আমরা জানতেও পারছি না। পরকীয়ার রূপ, এটা পরকীয়ার এফেক্ট। মানে পরকীয়াটা এখন যেন একটা, মানে অনেকটা সেই মানে কি বলবো, আমাদের খাবার টেবিলের প্রথম পাতের জিনিস একটা, এরকম একটা মনে হচ্ছে আজকে যেন। তো এর থেকে বেরিয়ে আসতে আমরা কি করতে পারি, কি মনে হয়? পরকীয়ার থেকে বেরিয়ে আসা বলতে, এটা না কেউ ইচ্ছা করে হয়ে যাচ্ছে না, কিন্তু মানে ইচ্ছা করে কেউ করছে না, পরকীয়াটা হয়ে যাচ্ছে। যখনই আমরা সবসময় দোষটাই দেখি, গুণটা দেখি না, কিন্তু যখনই দেখা যাচ্ছে উভয়ের মধ্যে বন্ডিং হচ্ছে না, তখন সেই ছেলেটি বা মেয়েটি একটা বন্ধুর খোঁজ করছে। সেই বন্ধু, বিশেষ করে মেয়েদের হয় কি, সংসারের কাজ করতে না নিজেদের দিকে কেয়ার করার আর সময় থাকে না। কিন্তু সেই পুরুষটি বাইরে যখন কাজ করছে, সে বাড়িতে এসে সেই স্ত্রীকে প্রেমিকা রূপে দেখতে চাইছে। সে কিন্তু স্ত্রী রূপে দেখতে চাইছে না। কিন্তু সেই স্ত্রীটি সারাদিন কাজকর্মের পর সে বাচ্চার স্কুল সামলে খেটে খুটে শ্বশুর শাশুড়ি সবকিছু করে সে কিন্তু প্রেমিকা আর থাকছে না, সেটা গৃহবধূতে পরিণত হচ্ছে। যতই সে ওয়ার্কিং লেডি হোক, তবুও সে লাস্টে দিনের শেষে গিয়ে গৃহবধূতে গিয়ে পরিণত হচ্ছে। কিন্তু স্বামীটি চায় আমার স্ত্রীটি আমার
প্রেমিকা হয়েই সারা জীবন থাকুক। একদম একদম প্রথম দিনের ইমেজটা সে চায়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন সে এখান থেকে স্যাটিসফাই হচ্ছে না, তখন তারই অফিসের কোনো বন্ধু বান্ধব বা বান্ধবী বা সোশ্যাল মিডিয়ায় পরিচিত কোনো বান্ধবী বা কোনো পরিচিত কেউ কারোর সাথে শেয়ার করতে 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 গভীরে চলে যাচ্ছে, তার সাথে মনের কথা বলে হয়তো শান্তি পাচ্ছে, তার মতো করে পাচ্ছে, মনের কথা বলে শান্তি পাচ্ছে, তার সাথে তার বন্ডিংটা হচ্ছে, সেটা ক্রমশ এগিয়ে আসছে। এইগুলো হচ্ছে, এটা তো আমাদের শাস্ত্র বলুন, ধর্মগ্রন্থ বলুন, সাহিত্য বলুন, সব জায়গাতেই ছিল। শ্রীকৃষ্ণ থেকে শুরু করে আমাদের সনাতনীদের কথা বলবো, শ্রীকৃষ্ণ থেকে শুরু করে মা দুর্গা পর্যন্ত সবারই ক্ষেত্রে এইরকম কিছু ঘটনা আছে। তো পরকীয়াটা শুধু পুরুষদের হচ্ছে তেমন তো নয়, মহিলাদের মধ্যে তো বেশি হচ্ছে। একদম একদম দেখবেন, মানে যেটা সোশ্যাল মিডিয়া ঘাটলে দেখবেন বেশিরভাগ মহিলারাই পরকীয়ায় পড়ছে। এটা তো বলাই হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে একজন প্রায় 60% ওপরে মহিলা যারা পরকীয়াতে লিপ্ত। কারণ হচ্ছে এই পরকীয়াটা তার অজান্তেই হয়েছে। পরকীয়া হওয়ার জন্য দরকার একটা হরমোনের ক্ষরণ মাত্র, প্রেম আনন্দ, এর জন্য একটা হরমোনের ক্ষরণ। কাকে কখন কার ভালো লাগছে, কেন ভালো লাগছে, নচিকেতার গানের সুরে বলতে হয় কারো চোখ ভালো লাগে, কারো মুখ ভালো লাগে, কারো বা চরিত্রের গঠন। তো ভালোবাসবো যখন আমি তোমাকে, নিশ্চয়ই বলবো আই লাভ ইউ, ইত্যাদি ইত্যাদি। রবীন্দ্রনাথ বারবার বলেছেন সে কথা, তার বারবার। আর আমাদের বাংলা সাহিত্য জুড়েই তো প্রেম প্রেম আর প্রেম, এবং সেখানে বারে বারে পরকীয়া। রামচণ্ডী দাস থেকে শুরু করে জয়দেব পদ্মাবতী সব জায়গাতেই সেই পরকীয়ার গল্প এসছে। এবং শ্রীকৃষ্ণের পরকীয়া তো একটা বৈষ্ণব সাহিত্য তৈরি হয়ে গেল আমাদের সনাতনে। তার কারণ এবার হচ্ছে তাহলে এই পরকীয়া, এখান থেকেও আমরা মুক্তির কোনো পথ নেই নিজেকে কন্ট্রোল করা ছাড়া। অবশ্যই। এবং এখানে কবিরা আবার কিন্তু পরকীয়াতে সুন্দর সুন্দর করে বলেন পরকীয়াকে, এটা ভালো ভালো রূপ দিয়েছেন, ভালো ভালো রূপ দিয়েছেন। এবং সখী ভাবনা কাহারে বলে, এটাকে এক একজন এক এক ভাবে আসলে ভালোবাসাটা দেখুন, আমরা প্রতি মুহূর্তে প্রেমে পড়ি, প্রতি মুহূর্তে। কারণ হচ্ছে যে মানুষটি যদি প্রতি মুহূর্তে প্রেমে না পড়তে পারে তাহলে জীবনে সে রং পায় না। এবারই প্রেমে পড়াটা, আপনি আপনার কাজকে যদি কাজের প্রেমে রোজ না পড়েন তাহলে আপনি কাজ করতে পারবেন না। আমাদের কবিরা কিন্তু বলছেন যে প্রেমে পড়ো, তুমি তোমার সাহিত্যের প্রেমে পড়ো, তুমি প্রেমে পড়ো, তোমার কাজের প্রেমে পড়ো। প্রত্যেক দিন যদি কাজের সাথে প্রেম করা যায় তাহলে কিন্তু সে সফল। কিন্তু আমরা প্রেম বলতে যেটা বুঝি সেটা হচ্ছে একটি ছেলে একটি মেয়ে, একটি মেয়ে একটি ছেলে, যেখানে বয়সের কোনো বাজবিচার থাকবে না ইত্যাদি। তো যাই হোক, আচ্ছা, এমন কি কোনো ঘটনা আপনার জীবনে এসছে, সফলতার ঘটনা বলবো এটা, যে যারা আমরা অনেক সিনেমা, নাটক, থিয়েটার, বিভিন্ন জায়গায় দেখেছি, একটা স্বামী স্ত্রী দম্পতি ভীষণ সুন্দর সম্পর্ক থেকে ভীষণ টম অ্যান্ড জেরি সম্পর্ক তৈরি হয়ে গেল, তারা ডিভোর্সের জন্য প্রস্তুত, কেউ কারো মুখ দেখা দেখি বন্ধ, অথচ ডিভোর্সের ফাইনাল মুহূর্তের আগে তারা আবার দুজনে কোথাও যেন একটা টান অনুভব করে এক ছাতার নিচে, এক ঘরের নিচে এসে বসবাস করছে। এরকম কোনো ঘটনা? এরকম হয়, কিন্তু আমার ক্ষেত্রে এখনো পর্যন্ত আমি এরকম কিছু পাইনি। ইভেন ঠিক তার উল্টোটাই পেয়েছি। বন্ধুত্ব থেকে তাদের প্রেম হয়েছে, প্রেম থেকে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর বিচ্ছেদ হলো একটা বাচ্চা সমেত, বাচ্চাটা মায়ের কাছে থাকলো, এবং সেই ছেলেটি অন্য একজনের সাথে সম্পর্কে লিপ্ত হয়ে তাকে বিয়ে করলো, এবং মেয়েটিকে দেখে একটা ভালো জায়গায় বিয়ে দিল। তাদের মধ্যে বন্ধুত্বটা বজায় থাকলো, বাচ্চাটি বাবা মা উভয়ের কাছেই যাওয়া আসা করছে, দুজন দুজনের মতো আলাদাভাবে সংসার করছে, সবাই ভালো আছে, এরকম হয়েছে। মানে এটা তো বলা যেতে পারে যে একটা ভালো নজির স্থাপন করেছে। অবশ্যই, ও দেখছে আমি যখন অন্য কারোর সাথে সম্পর্কে লিপ্তই হয়েছি তাহলে সে কেন থাকবে না। একদম। তো
ওর মনটা তৈরি হতে একটু টাইম লেগেছিল, ওকে ওর নিজেকে কন্ট্রোল করতে, মেয়েটার ক্ষেত্রে কন্ট্রোল করতে একটু সময় লেগেছিল, কিন্তু ও কন্ট্রোল করে নিল, নিয়ে ওকেও দেখেই বিয়ে দিল, সেই ছেলেটাই দেখে বিয়ে দিল। এই যে আমরা এতক্ষণ যে শুরুটা করেছিলাম নারী স্বাধীনতা বলে, নারী দিবস বলে, তাহলে কি এই ক্ষেত্রে দাঁড়িয়ে একটা জিনিস দেখছি, ক্রমশ নারী যে স্বাধীনতা নিয়ে এত আন্দোলন, এত কিছু, নারী তো নিজেরাই নিজেদেরকে বারবার পরাধীনতায় বেঁধে ফেলছে। একদমই তাই। কি বলবেন আগামী নারীর জন্য? আগামী নারীর জন্য বার্তা আমার একটি, স্বাধীন হওয়া ভালো, স্বেচ্ছাচারিত হও না, আর নিজেকে কন্ট্রোল করতে শেখো, নিজের এখতিয়ার কতটা সেটা বোঝো, মাথা উঁচু করে চলো। মাথা নিচু করে চলার আমাদের দিন শেষ, মাথা উঁচু করে চলো। রাস্তায় যদি কেউ কোনো কুকথা বলে তাকে জবাবটা দিয়ে তবে বাড়িতে ঢোকো। নিজের সম্মানের সঙ্গে বাঁচো, নিজের সম্মানের সাথে বাঁচো, এবং তোমার সামনে যে মানুষটি আছে নিজেকে স্বাবলম্বী করে তোলো। তোমার সামনে যে মানুষটি আছে তাকেও সম্মান দাও। অবশ্যই তুমি সম্মান দিলে তোমায় সম্মান দেবে। অবশ্যই। আজকের যে সমস্যাটা হয়েছে, আমি বড়, আমি দেখে নেব, বুঝে নেব, বুঝে নেব, তুমি মানুষ চেনোনি, কার পাল্লায় পড়েছো, এগুলি নয়। পাল্লায় কেউ কারো পড়েনি, আপনিও কারো পাল্লায় পড়েছেন। নিজের পাল্লায় নিজে পড়ুন, দেখবেন পৃথিবীটা সত্যি সুন্দর। আর আজ আমাদের মাঝখানে নিবেদিতা যেটা বলল, বাচ্চাটার কোনো দোষ নেই, আপনাদের মধ্যে ডিভোর্স হতেই পারে, ভুল বোঝাবুঝি হতে পারে, চেষ্টা করুন না আরেকটু মানিয়ে নিতে, বাচ্চাটার জন্য মানিয়ে নিন। আপনার এবং আপনার কাছের মানুষটির, প্রিয় মানুষটির এই ডিভোর্সের কারণে আপনার বাচ্চাটির জীবনটি নষ্ট হচ্ছে, বারেবার দেখা গেছে। প্রতিটা মুহূর্তে তার ভবিষ্যৎটা কোথায় দাঁড়িয়ে। আর একটা ডিভোর্সের প্রস্তুতি আপনারা তৈরি করে দিলেন, তাই তো নাকি? অবশ্যই। এই বাচ্চাটা তো এই মানসিকভাবে তৈরি হলো, ডিভোর্সটা হতে পারে। অন্য বাচ্চারা যেমন তার বাবা মার সাথে একসাথে স্কুলে যাচ্ছে, একটা প্যারেন্ট মিটিংয়ে, একটা কোনো স্কুলের কালচারাল প্রোগ্রামে, সেই বাচ্চাটি হয় মায়ের সাথে, না হয় বাবার সাথে। এটা বাচ্চার মানসিক অবস্থাটা কি হচ্ছে সেটা একটু বাবা মায়েরা বুঝুন, সেটা একটু ভাবুন, ভেবে অন্ততপক্ষে নিজেদের সব সকাল্লা ছেড়ে দিয়ে সমস্ত ভালো, দরকার হলে ছাড়ুন না, ছেড়ে দিন, ত্যাগ করতে শিখুন, বাচ্চার জন্য ত্যাগ করুন, দেখবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাচ্চাটির ভবিষ্যৎটা ভালো হবে। অশান্তি সবার মধ্যেই ছিল, এমন নয় যে আমাদের বাবা মায়েদের মধ্যে অশান্তি ছিল না, এমন নয় আমার ঠাকুমা ঠাকুরদা তাদের মধ্যে অশান্তি ছিল না, কিন্তু তারাও কিন্তু ওই আমাদের বাবা মায়ের কথা ভেবে বা আমাদের বাবা মায়েরা আমাদের কথা ভেবে নিজেদেরকে সংযত করেছেন এবং ত্যাগ করেছেন, তবেই আজকে আমরা একটা সুস্থ পরিবার পেয়েছি, পরিবেশের মধ্যে মানুষ হয়েছে। অনেক কথা হলো আজ, এবং বেশ সমৃদ্ধির কথা। ডিভোর্সের অনেক কিছু জানলাম। এখান থেকে আপনি শোনার পর ডিভোর্সের জন্য 2 পা এগোতে পারেন, আর চাইলে 4 পা পিছিয়ে আসতে পারেন, সিদ্ধান্ত আপনার। আজ তাহলে এই পর্যন্ত থাক নাকি? এবং আরও একটা বিষয়, আবারও কিন্তু আমরা চাইব নন্দিতাকে, দর্শক, আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, আপনি এগিয়ে গেছেন একটি বিচ্ছেদের জন্য, আপনার মেন্টাল কোনো গাইড দরকার, যে না এটা আপনার মনের থেকে নয়, আপনি হয়তো অনেকটা এগিয়েছেন কিন্তু আমাদের এই এপিসোড দেখার পরে পিছাতে চাইছেন, কোনো রকম সহায়তা থাকলে আশা করি নন্দিতা সে সহায়তা দেবে। একদমই হ্যাঁ, একদমই। মানে একজন উকিল হয়ে বলা হয় যে উকিল সবসময় চায় যে কেস হোক, তাহলে উকিলের পেশা বাড়বে। না, সবই ঠিক আছে, কেস হওয়ার সব কিছুই মানছি, কিন্তু আমরা না কখনো কখনো মনুষ্যত্বের দিকটাও তো দেখি। একদম। যদি কারোর এরকম কোনো প্রবলেম ফেস করে, ফিজের কথা ভাবতে হবে না, ওপেন ক্যামেরাতেই বলে যাচ্ছি, স্বাচ্ছন্দ্যে আমায় জিজ্ঞাসা করুন কি করবেন, আমি অবশ্যই হেল্প করব। আপনার সঙ্গে কন্ট্যাক্টের জন্য একটা ফোন নাম্বার আমরা কি স্ক্রিনে
হ্যাঁ অবশ্যই। স্ক্রিনে আমরা আপনি একবার বলে দিন নাম্বারটা। আচ্ছা, 7001888380। যে কোনো আইনি সমস্যায় যদি আপনি পড়েন তাহলে অবশ্যই নন্দিতার সঙ্গে যোগাযোগ করবেন। আর একটা লাস্ট নিবেদিতা একটা লাস্ট বলবো, যে বিষয়টা আমি এড়িয়ে গেলাম। কেউ বলে থাকেন যে আইনে মেয়েদের যেন একটু সহানুভূতি দেখায়, আইন মেয়েদের প্রতি অনেকটা বেশি নমনীয় হয়। এটা কি সত্যি? আইন সবার জন্য সমান। কখনো কখনো সিম্প্যাথি গ্রাউন্ডে এটা হয়। হ্যাঁ, সিম্প্যাথি গ্রাউন্ডে সহানুভূতিশীল মেয়েদের জন্য হয়, কিন্তু ওই সিম্প্যাথি গ্রাউন্ডেই হয়। কিন্তু আইন সবার জন্য সমান। যদি একটা মেয়ে কোনো অন্যায় করে তাহলে তাকেও সাপোর্ট করে না আইন। এই ধারণাটা কিন্তু মানুষের আছে যে একটি মেয়ে যদি এসে হট করে বলে আমায় অত্যাচার করছে, সঙ্গে সঙ্গে প্রশাসন তাকে অ্যারেস্ট করে, তাকে করা হয়। কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে ছেলেটি নির্দোষ। এই ক্ষেত্রে দাঁড়িয়ে অনেকেই বলেন আইনের পথে চলে। এখনও মানুষ কিন্তু কোনো রকম বিপদে পড়লে সবার আগে আইনের কাছে যায়। অবশ্যই আমরা যতই বলি কিন্তু আমরা সবার আগে আইনের কাছে যাই। অবশ্যই। হয়তো আইনের অনেক মানুষ আছেন, অনেক বলবো না, হয়তো একজন দুজন আছেন যারা হয়তো করাপ্টেড, কিন্তু আইনে আজও অনেক বেশি ভালো মানুষ আছেন বলেই, সৎ মানুষ আছেন বলেই কিন্তু আইনটা এখানে দাঁড়িয়ে আছে। মানুষের কিছু হলে সবার আগে বলে কোর্টে দেখা হবে, চলো থানায় দেখা হবে, কোর্টে দেখা হবে, বিচারালয়ে দেখা হবে। কেন? আপনি তো অন্য কোথাও দেখা করার কথা বলেন না। অতএব কোনো রকম, আর তার থেকে বড় বিষয় হচ্ছে দেখা হওয়াটা দরকার নেই। আমরা নিজেরাই মিটিয়ে নিন। আসুন, সমস্যার সমাধান হয় আলোচনার ভেতর থেকে। আইন বলুন, আদালত বলুন, সব জায়গাতেই, তাই তো? একদমই তাই। ফলে নিজেরা নিজেদের ভুল বোঝাবুঝি নিজেরাই মিটিয়ে নিন, দেখবেন পৃথিবীটা আপনার জন্য সুন্দর। বন্ধু, আজ এই পর্যন্তই। আরও যাবার আগে একটা বিষয় বলি, আপনার যদি কোনো বিষয়ে অভিজ্ঞতা থাকে, আজ আমাদের নিবেদিতা আইন সম্পর্কে অভিজ্ঞতাও কিন্তু সেটাই বলল। আপনার ভারতীয় ইতিহাস হোক, ভূগোল হোক, বাংলা হোক, লৌকিক অলৌকিক, ভূত ভবিষ্যৎ, যে কোনো বিষয়ে আপনার কাছে যদি ভালো গল্প থাকে, অভিজ্ঞতা থাকে, আসুন আমাদের চ্যানেলে আসুন, আমাদের স্টুডিওতে আসুন, শেয়ার করুন আপনার গল্প, আর আমরা পৌঁছে দেবো আমাদের দর্শকদের মধ্যে। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আমাদের হ্যাপি সানরাইজ পডকাস্ট। নমস্কার।